हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম সিরিজ, টেক্সট সিরিজ ক্লাস নাম্বার 1। এটা ম্যাকবেথ দিয়ে আমি শুরু করব। তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে টেক্সট সিরিজটা আমরা ম্যাকবেথ দিয়ে স্টার্ট করব, গ্রামার সিরিজ আমরা নাউন থেকে স্টার্ট করব, এবং আমাদের যে রেটরিক সিরিজ হবে সেটা আমরা সিমিলি দিয়ে স্টার্ট করে দেব। তো প্রথম ক্লাস হতে চলেছে টেক্সট সিরিজের, সেটা হচ্ছে ম্যাকবেথ। এইভাবে একটার পর একটা ক্লাস আসবে। যেমন ধরো আজকে আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 1 দিলাম, পরের দিন হয়তো মেবি আমি ক্লাস নাম্বার 2 দেব টেক্সট সিরিজের, অথবা আমি গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 1 দিতে পারি। এইভাবেই 3টে সিরিজ করে পরপর ক্লাস আমরা করতে থাকবো। ওকে, তো আমি তোমাদের এটাও বলেছিলাম যে সপ্তাহে আমি একটা করে ক্লাস নিয়ে আসবো, হয় সেটা শুক্রবার অথবা শনিবার। তো যদি আমি সময় পাই তার মাঝে, তাহলে আমি আরও ক্লাস দেবো। যেমন আজকে আমি নিয়ে আসছি মঙ্গলবার, আজকে টাইম পেয়ে গেছি, সেই জন্য আজকে আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি এখানে। তো যখন আমার সুবিধা হবে, আমি সময় যদি পাই, মাঝে আমি আরও এক্সট্রা ক্লাস নিয়ে আসবো। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। WBSSC 2025 স্কুল সার্ভিস কমিশন 9, 10 এবং 11, 12 দুটো লেভেলের জন্যই আমি তোমাদের পড়াচ্ছি এখানে। ম্যাকবেথ এই ড্রামাটা কেবলমাত্র 11, 12 সিলেবাসে রয়েছে। যারা অনলি 9, 10 টার্গেট করেছো তাদের প্রয়োজন হবে না, এই ভিডিওটা চাইলে দেখতে পারো, কিন্তু তাদের প্রয়োজন নেই। তবে আমি বলবো যখন পড়ছো দুটোই পড়ো, 9, 10, 11, 12 দুটো লেভেলই পড়ো, শুধু একটা নিয়ে কেন পড়বে। ওকে, তো চলো শুরু করা যাক ম্যাকবেথের ইন্ট্রোডাকশান। তো ফ্রেন্ডস, প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান দেব, আর একেবারে আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়বো, আলতু ফালতু চর্চা করবো না এখানে। ওকে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গল্প বলবো না। এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষার জন্য আমাদের যতটা কাজে লাগবে আমরা ততটা বলবো, সেই সব ইনফরমেশানগুলি দেব। প্রথম হচ্ছে আমাদের রাইটার্স বায়োগ্রাফি জানতে হবে। কতটা জানতে হবে? প্রিভিয়াস ইয়ার যদি আমরা দেখি, এই লাস্ট যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে রাইটার্সদের একটা সাল এসেছিল, একজন প্লে রাইটের মৃত্যুর সালটা এসেছিল, যে কত সালে তার মৃত্যু ঘটে। তার মানে এই একটা প্রশ্ন থেকেই আমরা বুঝতে পারছি যে একটা পসিবিলিটি থেকে যাচ্ছে যে যিনি রাইটার, সে পোয়েটই হোক বা প্লে রাইটই হোক, ড্রামাটিস্ট যাই হোক বা নভেল রাইটারই হোক, তার সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশান জানতে হবে। তবে বেশি কিছু আমরা বায়োগ্রাফির মধ্যে ঢুকবো না, আমরা শুধুমাত্র জন্মসালটা, মৃত্যুসালটা, বাবা মায়ের নাম বা এক্সট্রা আরও দুটো একটা ইনফরমেশান আমরা জেনে নেব। তো শেক্সপিয়ার সম্পর্কে আমরা প্রথমে দেখব, তার বায়োগ্রাফিক্যাল কিছু ইনফরমেশান আমি এখানে তোমাদের বলি। যা যা পয়েন্ট বলবো তোমরা নোট করবে। প্রয়োজন কি তোমাদের প্রয়োজন হচ্ছে আজকের ক্লাসের জন্য শুধুমাত্র একটা খাতা আর পেন। একটা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যা যা এখানে লিখবো বলবো সেগুলো তোমরা নোট করতে থাকবে খাতায়। ওকে, কারণ পিডিএফের কোনো ব্যাপার নেই, পিডিএফ চেয়ে লজ্জা দিও না, পিডিএফ আমি দেবো না কাউকে, কারণ আমার কাছেই নেই, পিডিএফ বানানো নেই। ওকে, তো আমি তোমাদের এখানে লেখাবো, তোমরা সেগুলো নোট করতে থাকবে। যখন হয়ে যাবে আমাদের বায়োগ্রাফিক্যাল ইনফরমেশান, এটা একটা পয়েন্ট হলো। এইভাবে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান দেবো, যেমন ম্যাকবেথ সম্পর্কে কিছু বলবো, এই ড্রামাটা কবে লেখা হয়, কবে প্রথম এটাকে স্টেজড করা হয়, অর্থাৎ পারফর্ম প্রথম কবে হয় এটা, তারপরে কতগুলো ক্যারেক্টার রয়েছে এখানে, কেমন কেমন ক্যারেক্টার রয়েছে এখানে, মেট্রিক্যাল ফর্ম কি রয়েছে, স্টাইল কেমন এখানে, এই সব সম্পর্কে কিছু কিছু ইনফরমেশান আমি দেব মূল ড্রামাতে প্রবেশ করার আগে। তো এটা হচ্ছে ক্লাস নাম্বার 1। এর পরের যে ম্যাকবেথের ক্লাস নাম্বার 2 আসবে, মানে টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 2 আসবে, সেখানে আমি তোমাদের কমপ্লিট স্টোরিটা প্যারাফ্রেজ করে গল্পের আকারে বাংলায় শুনিয়ে দেবো। ওকে, এটা ক্লাস নাম্বার 2-এতে আসবে টেক্সট সিরিজে। কোথা থেকে শোনাবো? এই ম্যাকবেথ ড্রামার কমপ্লিট শেক্সপিয়ারিয়ান ম্যাকবেথ ড্রামা থেকে শোনাবো না আমি। চার্লস ল্যাম্ব যেটা এটাকে একটা শর্ট স্টোরির আকার দিয়েছিলেন, চার্লস ল্যাম্ব অ্যান্ড মেরি ল্যাম্ব, তাদের টেলস ফ্রম শেক্সপিয়ার এই যে বইটা, সেখানে এই ম্যাকবেথ যে ড্রামা, এটার একটা স্টোরি ভার্সান করেছিলেন উনি, গল্পের আকারে ছোট করে লিখেছিলেন। সেই স্টোরিটা আমি তোমাদের শুনিয়ে দেবো, তাহলেই তোমরা বুঝে যাবে যে মূল বিষয়টা কি। যারা এখনও পর্যন্ত ম্যাকবেথ সম্পর্কে পরিচিত নও, তাদের জন্য বাংলায় গল্পটা আমি ছোট করে তোমাদের বুঝিয়ে দেবো, আর গল্পটা বলার সাথে সাথে তার ব্যাকগ্রাউন্ডটাও আমি ক্লিয়ার করে দেবো। এটা হবে সেকেন্ড ক্লাস। থার্ড ক্লাস থেকে একদম ডাইরেক্ট, থার্ড ক্লাস থেকে তোমাদের টেক্সট বুকের প্রয়োজন হবে। এই প্রথম দুটো ক্লাসে টেক্সট বই লাগবে না তোমাদের, শুধু খাতা পেন। থার্ড ক্লাস থেকে তোমরা টেক্সট বুক রাখবে একটা, আমি তোমাদের আগেও দেখিয়েছি আগের ক্লাসে কী বই নেবে। আবার আমি থার্ড ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো যে কোন বইটা নেবে। যার যে বই ইচ্ছা নিতে পারো, টেক্সটটা থাকলেই হলো সেখানে। ওকে,
তো সেখান থেকে আমরা ডাইরেক্ট একদম লাইন বাই লাইন পড়বো, মিনিং করব, সেখান থেকে যা যা ইনফরমেশান রাখবে সেগুলো আমি তোমাদের বলবো। পরীক্ষায় কেমন প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে, যখনই আমরা যে সিনে পৌঁছাবো সেখান থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে, সেটা আমি তোমাদের বলে দেবো যে এই প্রশ্নটা এসেছিলো, দেখো এখান থেকে কেমন ধরনের প্রশ্ন দেয়। তো এইগুলো যখন আমরা আলোচনা করব তাহলে তোমাদের কাছে বিষয়টা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে আমাদের পড়তে হবে এই টেক্সটগুলোকে। একটা ড্রামা যখনই পড়বো বাকি ড্রামাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কেমনভাবে আমরা পড়ব। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। ব্যাকগ্রাউন্ড ইনফরমেশান ফ্রম শেক্সপিয়ার্স ম্যাকবেথ। সো ডিয়ার ফ্রেন্ডস, প্রথম পয়েন্ট, এইভাবে পয়েন্ট করে করে আমরা কিন্তু লিখব ইনফরমেশানগুলো। তো পয়েন্ট নাম্বার 1, উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ আমরা এখানে রাইটার সম্পর্কে কিছু তথ্য লিখেছি। যে কটা কথা লিখেছি আমি এখানে, এই কটা পয়েন্টই শুধুমাত্র তোমরা নোট করবে, এর বাইরে আর কিছু পড়ার প্রয়োজন নেই এই পরীক্ষাগুলোতে। কিন্তু এর বাইরে রাইটারের সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তো এই কটা পয়েন্ট জানলেই আমাদের হয়ে যাবে। প্রথম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এনাকে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের জাতীয় কবি হচ্ছেন শেক্সপিয়ার। তার আরও একটা টাইটেল রয়েছে, সেটা হচ্ছে বার্ড অফ অ্যাভন, BARD বার্ড, এটার মানে হচ্ছে চারণ কবি। তাহলে অ্যাভন হচ্ছে যে শহরে শেক্সপিয়ার জন্মেছিলেন, সেই অ্যাভন শহরের চারণ কবি, বার্ড অফ অ্যাভন। পরের পয়েন্ট হচ্ছে বার্থ, কবে জন্মেছেন শেক্সপিয়ার? 23 এপ্রিল 1564, মৃত্যু 23 এপ্রিল 1616। খুব ইন্টারেস্টিং ডেট এই দুটো। শেক্সপিয়ারের যে ডেটে জন্ম হয়, যে মাসটা এবং যে দিনটা, ডে এবং মান্থ, সেটা জন্ম এবং মৃত্যুর সেম, 23 এপ্রিল, 23 এপ্রিল। 1564 জন্ম, 1616, 16 কলা পূর্ণ করে মারা যান, 1616 সালে ওনার মৃত্যু হয়। তো এইভাবে তোমরা মনে রাখতে পারবে এটা। তো এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আগেই বললাম যে একবার প্রিভিয়াস ইয়ারে, এর আগে মাদ্রাসাতে কিন্তু একজন রাইটারের মৃত্যুর সালটা জানতে চেয়েছিল, এটা একটা প্রশ্ন এসেছিল। তাহলে কোনো কিছু মিস করা যাবে না আমাদের এখানে। তো অবশ্যই মুখস্থ করে নেবে, 1564 জন্ম, 1616 মৃত্যু, আর সময়টা হচ্ছে 23 এপ্রিল, জন্ম এবং মৃত্যু সেম। স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন, এটা একটা শহরের নাম, ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার বলে যে প্রভিন্সটা রয়েছে তার আন্ডারে একটা শহর, স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। এখানে জন্মেছিলেন শেক্সপিয়ার। শেক্সপিয়ারের এবারে এখানে ফ্যামিলি মেম্বারদের আমরা কয়েকটা নাম দিয়েছি, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বলা যায় না, সাল যখন এসেছে এগুলো দিয়েও দিতে পারে। আর শেক্সপিয়ারের মতন একজন ব্যক্তিত্ব, যাকে গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, তার জন্য তো আসতেই পারে এগুলো। তো প্রথম হচ্ছে ফাদার, শেক্সপিয়ারের বাবার নাম হচ্ছে জন শেক্সপিয়ার, মাদার হচ্ছে ম্যারি আর্ডেন। ওকে, তো ম্যারি আর্ডেন, জন শেক্সপিয়ার, ফাদার মাদার হয়ে গেল। শেক্সপিয়ারের স্ত্রী অ্যানি হ্যাথওয়ে, অ্যানি হ্যাথওয়ে হচ্ছে শেক্সপিয়ারের ওয়াইফের নাম। শেক্সপিয়ারের 3টে সন্তান ছিল, তার মধ্যে ছেলে একটা আর 2টো মেয়ে শেক্সপিয়ারের। তো ছেলে অনলি সান হচ্ছে তার হ্যামনেট, হ্যামলেট না, হ্যামনেট, হ্যামনেট বলে তার একটি পুত্র সন্তান হয়, যদিও কয়েক বছর পরেই মারা যায় ছেলেটি, শেক্সপিয়ারের মৃত্যুর আগেই মারা যায়। তার 2 মেয়ে সুসানা এবং জুডিথ। ওকে, তো ডটার হয়ে গেল সুসানা আর জুডিথ, আর ছেলে হচ্ছে ওনার হ্যামনেট। আর ওনার একটা ভাই ছিল, ইয়াঙ্গার ব্রাদার, তার নাম হচ্ছে গিলবার্ট। এরপরে আমরা আসছি শেক্সপিয়ারের যে লাইফ, কি লাইফ এটা, ওনার লিটারারি লাইফ। সেখানে উনি টোটাল 37টা প্লে লিখেছিলেন। নিচেই আমি সংখ্যাটা আরও দিয়েছি দুটো, 38, 39, একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এখানে, কারণ কিছু জায়গায় বলা আছে যে 39টা টোটাল প্লে শেক্সপিয়ারের, কিছু কিছু জায়গায় 38 সংখ্যাটা বলা হয়। আর আমি 37 কেন দিয়েছি এখানে, কারণ প্রথম শেক্সপিয়ারের যে সমস্ত প্লেগুলো ছিল সেগুলোকে যখন পাবলিশ করা হয় 1623 সালে, শেক্সপিয়ারের মৃত্যুর 7 বছর পরে, প্রথম শেক্সপিয়ারের 2 বন্ধু হেমিংস এবং কন্ডেল, তারা ছিলেন শেক্সপিয়ারের বন্ধু এবং শেক্সপিয়ারের সাথেই তারা অভিনয় করতেন, কো অ্যাক্টর ছিলেন। তারা দুজন শেক্সপিয়ারের সমস্ত প্লেকে এক জায়গায় করে পাবলিশ করেছিলেন ফার্স্ট ফোলিও নাম দিয়ে, যে বইয়েতে প্রথম প্রকাশ হয়
1623 সালে। বইটার নাম দ্য ফার্স্ট ফোলিও, একটু পরেই লিখবো আমরা এটা। সেখানে কিন্তু 36টা প্লে ছিল এবং তারপরে আরও 3টে এডিশান বেরিয়েছিল সেই বইটার ফোলিওর, সেখানে আর একটা প্লে অ্যাড হয়েছিল পেরিক্লেস। তো টোটাল হচ্ছে 37টা সেই জন্য প্লে। কিছু কিছু জায়গায় তোমরা 38 এবং 39 পাবে, কারণ হচ্ছে আরও দুটো প্লে আছে। এখানে অথরশিপটা নিয়ে একটু কনফিউশন আছে যে শেক্সপিয়ার একা লেখেননি, এগুলো কো অথর ছিল শেক্সপিয়ারের সঙ্গে আরও, এরকম মনে করা হয়। যদিও শেক্সপিয়ারের প্রত্যেকটা প্লের মধ্যেই তোমরা দেখতে পাবে এখানে ক্রিটিকদের মধ্যে একটা সন্দেহ থাকে যে কোনো কোনো জায়গায় ইন্টারপোলেশন আছে, এগুলো শেক্সপিয়ারিয়ান হ্যান্ড দ্বারা আসেনি, অন্য কেউ লিখেছে। অনেক সময় এরকমও বলা হয় যে মার্লোর লেখা এগুলো। তো অনেক কন্ট্রোভার্সি রয়েছে মার্কেটে। তো যাই হোক, সেই সব কন্ট্রোভার্সিতে আমরা যাব না। আপাতত তোমরা এখানে মনে রাখো, যদি তোমরা সার্চ করো তাহলে 38 সংখ্যাটা সবথেকে মোস্ট পপুলার, এই সংখ্যাটা আসবে টোটাল প্লে। তবে এইটা তোমাদের প্রশ্ন দেবে না যে টোটাল প্লে কটা, তোমাদের প্রশ্ন দিতে পারে যে ফার্স্ট ফোলিও যেটা 1623-তে, সেখানে টোটাল কটা প্লে ছিল, এটা আসতে পারে সংখ্যাটা 36 হবে। ওকে, যেটা ফার্স্ট ফোলিওতে, তারপরে একটা অ্যাড হয়েছিল পর। টোটাল সনেট, এটা ইম্পর্টেন্ট, এটা ফিক্সড সংখ্যা। শেক্সপিয়ারের টোটাল সনেটের সংখ্যা হচ্ছে 154। সনেট নিয়ে আমরা এখানে পড়ছি না, সনেট নেই শেক্সপিয়ারের, নাহলে এটা নিয়ে অনেক কিছু বলা যায় সনেট সম্পর্কে, এগুলো আমরা এখানে প্রয়োজন নেই জানা। আর 3টে ওনার ন্যারেটিভ পোয়েমস আছে, মানে দীর্ঘ কবিতা আছে, খুব বড় কবিতা আকারে ন্যারেটিভ পোয়েমস বলা হয়, এরকম 3টে কবিতা আছে। তো এই হচ্ছে কমপ্লিট শেক্সপিয়ারের লেখনী। তো আমাদের এইখানে যে কটা পয়েন্ট বলেছি, আমি সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে তোমরা খাতায় লেখো, সেটা আরও ভালো হবে। স্ক্রিনশট নিলে হয়তো স্ক্রিনশটটা পড়েই থাকবে, তোমরা লিখবেন। তো খাতা পেন রাখবে, অবশ্যই পরপর নোট করতে থাকো। এই যে শুনছো, দেখছো এবং লিখছো, এখানেই মুখস্থ হয়ে যাবে। তো এটা হয়ে গেল, মিটে গেল। এরপরে নেক্সট পয়েন্ট নাম্বার 2 আমরা চলে যাই। এবারে আমরা ম্যাকবেথে ঢুকে যাই। ওকে, শেক্সপিয়ার থেকে ডাইরেক্ট এবার ম্যাকবেথে চলে যাই। ফ্রেন্ডস, নেক্সট পয়েন্ট দেখো, পয়েন্ট নাম্বার 2 আর পয়েন্ট নাম্বার 3, এই দুটো পয়েন্ট আমরা পয়েন্ট নাম্বার 2 থেকেই ম্যাকবেথে প্রবেশ করে যাচ্ছি। প্রথম হচ্ছে রিটেন। তো সেকেন্ড পয়েন্টে আমরা দেখছি যে এই ম্যাকবেথ ড্রামাটা কবে লেখা হয়েছিল, মানে শেক্সপিয়ার রচনা করেছিলেন কবে এটাকে। তো দেখো এখানে লেখা আছে এপ্রিল টু জুলাই 1606। তো ফ্রেন্ডস, এটা কোনো ফিক্সড টাইম কিন্তু জানতে পারা যায় না, যে কোনো উল্লেখ নেই যে ম্যানাস্ক্রিপ্টগুলো পাওয়া গেছে সেখানে কোনো ফিক্সড ডেট উল্লেখ নেই। সালটা যে 1606, এটা কিভাবে জানলাম এবং আমি কি করে এটা এপ্রিল টু জুলাই লিখেছি তার আমি যুক্তি নিচেই দেখাচ্ছি, যে কেন আমি এখানে মাসটা উল্লেখ করেছি যে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে এটা লেখা হয়েছে 1606 সালে। সালটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, 1606 এই সালটা মনে রাখবে ম্যাকবেথ লেখা হয়েছিল। ওকে, তো দেখো সফোনিসবা বলে একটা প্লে রয়েছে, এর রাইটার হচ্ছে মার্স্টান বলে একজন। তো এই যে সফোনিসবা প্লেটা, এটা লেখা হয় 17ই মার্চ 1606। খেয়াল করো সালটা, 17ই মার্চ 1606 সালে মার্স্টান সফোনিসবা ড্রামাটা লেখেন। শেক্সপিয়ারের ড্রামাতে ক্রিটিকরা দেখেছেন যে এই সফোনিসবা, এই যে ড্রামাটা, এখান থেকে অনেক এলিমেন্ট শেক্সপিয়ার বড় করেছেন তার ড্রামাতে। তাহলে এটা আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি যে নিশ্চয়ই সফোনিসবা ড্রামাটা ম্যাকবেথের আগে লেখা হয়েছে, যেহেতু শেক্সপিয়ার বড় করেছেন এই ড্রামা থেকে, উনি নিয়েছেন অনেক কিছু, ধার করেছেন। তাহলে আমরা বলতেই পারি যে ম্যাকবেথ যে ড্রামাটা 17ই মার্চ 1606 পরে লেখা হয়েছে, আগে নয়, এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম। সেকেন্ড হচ্ছে আরেকটা ড্রামার নাম আমি এখানে লিখেছি, দ্য পিউরিটান। এই পিউরিটান ড্রামা কার লেখা? মিডলটনের লেখা। তো এইটা লেখা হয় জানুয়ারি 1607। এবার এই যে পিউরিটান ড্রামাটা 1607-এর জানুয়ারিতে যেটা লেখা হয়েছিল, সেখানে ব্যাংকোর গোস্টের উল্লেখ আছে এক জায়গায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মিডলটন নিশ্চয়ই শেক্সপিয়ারের ম্যাকবেথ এই ড্রামার সঙ্গে পরিচিত ছিলেন, নাহলে ব্যাংকোর গোস্টের উল্লেখ কীভাবে করলেন তিনি? নিশ্চয়ই তিনি ম্যাকবেথ পড়েছিলেন। তাহলে এখান থেকে এটা নিশ্চিত হয়ে যাচ্ছি আমরা যে 1607-এর জানুয়ারির আগে ম্যাকবেথ লেখা হয়ে গেছে। তাহলে দেখো 17ই মার্চ 1606 আর জানুয়ারি 1607, এই দুটো টাইমের মাঝে লেখা হয়েছে ম্যাকবেথ। এবার তোমরা বলবে যে দাদা তাহলে এপ্রিল টু জুলাই কী করে বললে তুমি এখানে? কারণ তো বোঝা যাচ্ছে না, গ্যাপটা তো অনেকটা। আরও একটু আমরা কাছাকাছি পৌঁছাবো ডেটের, যখন আমরা দেখব স্টেজ কবে হয়েছে এটা।
তাহলে যেহেতু এগুলো ড্রামা, সেহেতু এগুলো কি করা হতো, থিয়েটারে এগুলোকে পারফর্ম করা হতো, এগুলোকে দেখানো হতো অভিনয় করে। তো প্রথম স্টেজ হয়েছিল এটা হ্যাম্পটন কোর্ট, কিং জেমস দ্য ফার্স্ট। শেক্সপিয়ার যখন এই ম্যাকবেথ ড্রামাটাকে উনি স্টেজ করেন, তখন ইংল্যান্ডের রাজা ছিলেন জেমস প্রথম, কিং জেমস দ্য ফার্স্ট, ইনি রাজা ছিলেন। এই ড্রামাগুলো যখন করা হতো, এগুলো প্যাট্রোনেজ পাওয়ার জন্য বা তাদের কাছ থেকে কিছু তাদের মনোরঞ্জন করানোর জন্য এই রাজাদের কোর্টে প্রথম এগুলোকে কি করা হতো, অভিনয় করা হতো। এটা প্রথমে পাবলিকদের জন্য করা হতো না, রাজারা প্রথম দেখতেন এগুলো, তারা যদি পারমিশন দিতেন তখন এগুলো পাবলিকে চলে আসতো। তো প্রথমে এই যে কিং জেমসের যে কোর্ট ছিল, যেটার নাম হচ্ছে হ্যাম্পটন কোর্ট, এখানে প্রথম সময়টা দেখো আগস্ট মাস 1606। 1606 আগস্টে এই কিং জেমস ফার্স্টের যে কোর্ট, হ্যাম্পটন কোর্ট, এখানে ম্যাকবেথ ড্রামাটা অভিনয় করা হচ্ছে। স্টেজ হচ্ছে মানে অলরেডি তার আগেই লেখা হয়ে গেছে ড্রামাটা। সেই কারণে আমরা এখানে 1606 17ই মার্চ থেকে 1606 আগস্ট, তাহলে আগস্টের আগে এবং মার্চের পরে, সেই জন্য আমি এখানে এপ্রিল টু জুলাই অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু তোমরা পাবে না কোথাও, তোমরা জাস্ট 1606 এই সালটুকুই পাবে। আমি আরও একটু এগোনোর চেষ্টা করেছি যাতে কাছাকাছি যাওয়া যায় এক্স্যাক্টলি কবে এটা লেখা হয়েছে। তো একদম এক্স্যাক্টলি মাসটা তো বলা যাবে না, কিন্তু এই এপ্রিল টু জুলাই আমরা বলতে পারি এটা। নেক্সট হচ্ছে এটা পাবলিকালি কবে এটা এলো, মানে প্রথম পাবলিকের কাছে, জনসাধারণের কাছে প্রথম কবে এটা স্টেজ হলো, সেটা হচ্ছে গ্লোব থিয়েটার। নাম তোমরা দেখেই বুঝতে পারছো, শেক্সপিয়ার স্বয়ং অভিনয় করেছিলেন। তো খুব বিখ্যাত একটা থিয়েটার, শেক্সপিয়ারের ড্রামাগুলো অভিনয় করা হতো এখানে গ্লোব থিয়েটারে। এপ্রিল 1611 সালটা দেখতে পাচ্ছ, 1611 এপ্রিল মাসে প্রথম পাবলিকালি এটা জনসমক্ষে অভিনয় করা হয়েছিল ম্যাকবেথ ড্রামা ফার্স্ট। শেক্সপিয়ারিয়ান স্টেজ সম্পর্কে এখানে কিছু বলার প্রয়োজন নেই, প্রশ্ন আসবে না। শেক্সপিয়ারিয়ান স্টেজ কেমন সেই নিয়ে আমি কিছু বলছি না, যখন পড়াবো তখন কিছু কিছু তথ্য আমি তোমাদের দেবো যে শেক্সপিয়ারিয়ান স্টেজটা কেমন হতো সেখানে, মানে থিয়েটারটা কীভাবে এগুলো অভিনয় হতো। ওকে, তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের থার্ড পয়েন্ট অবধি চলে গেলাম। চলো নেক্সট দেখি আমরা। সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করছি তোমরা লিখতে থাকছো সাথে সাথে। তো 4 নম্বর পয়েন্টে আমরা আসি, পাবলিশড কবে হয়েছিল প্রথম। তো প্রথম এই যে ড্রামাটা পাবলিশ হয়েছিল 1623 সাল, 1623। আচ্ছা, আগে একবার তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমি তো মাঝে মধ্যে কিছু বোর্ড ওয়ার্ক করছি এখানে, তো স্ক্রিনশটটা একবার নিয়ে নাও। ওকে, তো 1623-এ দ্য ফার্স্ট ফোলিও, এই যে বইটা, এই বইতে প্রথম পাবলিশ হয়। এটা সম্পর্কে আমি দুটো একটা কথা বলে দিই তোমাদের, এগুলো এক্সট্রা ইনফরমেশান। তো দেখো এই যে ফার্স্ট ফোলিও, এটা কি? এটা একটা পেপার বুক, পেপারে এটা মানে টাইপ করা হয়েছিল পেপারে। তো এই যে ফোলিও কেন নাম হয়েছে এটা, কারণ এর যে ম্যানাস্ক্রিপ্ট পাওয়া গেছে সেখানে টোটাল পেজ আছে 900টা। এই 900টা পেজে এবারে এক একটা সিট, ধরো এটা একটা পেপার, এটা একটা সিট, এবার ওই সিটটাকে কি হতো, দুদিক থেকে মোড়া হতো, অর্থাৎ সিট একটা, কিন্তু যখনই খোলা হবে এটাকে, প্রথম পেজটাকে ধরো খোলা হলো, দুদিকে খুলে গেল, তাহলে দুটো পেজ হয়ে গেল, অর্থাৎ সিট একটা, পেজ দুটো। ওই জন্য প্রত্যেকটা সিটে দুটো করে পেজ আছে। টোটাল 900টা পেজের মধ্যে শেক্সপিয়ারের 36টা প্লে প্রথম বই আকারে পাবলিশ হয়েছিল। সেই বইটার নাম হচ্ছে দ্য ফার্স্ট ফোলিও। অনেক রকমভাবে পাবলিশ হয়েছে, এটা ফোলিওতে পাবলিশ হয়েছে, এটা আবার কোয়ার্টোতে পাবলিশ হয়েছিল। কোয়ার্টো কি? এটাও একটা বই, ধরো একটা স্কোয়ার সাইজের পেপার বুক একটা, যেখানে অনেকগুলো সিট রয়েছে। এবারে এক একটা সিটকে যদি 4টে ভাঁজ করি আমরা, মানে এদিকেও ভাঁজ আছে এদিকেও ভাঁজ আছে, তাহলে যখন আমরা খুলবো 4টে পেজ হয়ে যাবে একটা সিট থেকে, তাহলে এটার নাম হয়ে যাবে কোয়ার্টো। এই কোয়ার্টো আকারেও শেক্সপিয়ারের ড্রামাগুলো পাবলিশ হয়েছিল। আর ফোলিও হবে যখন দুদিকে খুলবে, অর্থাৎ দুটো পেজ হয়ে যাবে। এই ফোলিও আকারেও পাবলিশ হয়েছিল, আবার কোয়ার্টো আকারেও পাবলিশ হয়েছিল। তো প্রথম সালটা মনে রাখবে, 4টে এডিশন হয়েছিল এর, ফার্স্ট ফোলিও, সেকেন্ড ফোলিও, থার্ড ফোলিও, ফোর্থ ফোলিও। তো প্রথম ফার্স্ট ফোলিওতে ম্যাকবেথ পাবলিশ করেছিল। ঠিক আছে, এতটা ক্লিয়ার হয়ে গেল। বই আকারে পাবলিশ করছে মানে এরকম নয় এটা শেক্সপিয়ারের হাতের লেখা ম্যানাস্ক্রিপ্ট থেকে, না। স্টেজ হয়েছিল, তোমরা দেখেছো আগেই, যেটা কবে স্টেজ হয়েছিল, 1606 সালে স্টেজ হয়েছিল। পাবলিকালি এটা হয়েছিল তোমার 1611-তে। তো সেই সময় যখন স্টেজ হয়, তারা ড্রাফট বানায়। যখন
তোমার অভিনয় করা হবে, তার আগে একটা ড্রাফট তৈরি করা হবে। সেই যে ড্রাফটটা তৈরি করা হয়েছিল সেই ম্যানাস্ক্রিপ্টগুলোকে নিয়ে বানানো হয়েছিল। এবারে এটা অথেন্টিক আমরা কি করে বুঝবো? কারণ শেক্সপিয়ারের স্বয়ং তার দুজন বন্ধু যারা শেক্সপিয়ারের সঙ্গে কাজ করেছিল, তার কো অ্যাক্টার ছিল, আমি নামগুলো তোমাদের বলে দিয়েছি একটু আগেই, হেমিংস এবং কন্ডেল, তারা এইগুলোকে কম্পাইল করেছিল, সব 36টা ড্রামাকে তারা এক জায়গায় করেছিল ম্যানাস্ক্রিপ্টগুলোকে, সেখান থেকে পাবলিশ হয়। সেই জন্য এটাকে এর অথেন্টিসিটি অনেক বেশি। কেন এই কথাটা বলছি? কারণ এই 1623 দেখছো অনেক বছর আগের এই ম্যানাস্ক্রিপ্ট, এই পাবলিকেশানটা, এরপরে বহু পাবলিকেশান বেরিয়েছে এই বইটার। তখন কি করা হয়েছে, এডিটার যারা এসেছেন তারা এডিট করেছেন এগুলোকে। অরিজিনাল যে ম্যানাস্ক্রিপ্টটা তুমি যদি দেখো, তার যে স্পেলিং, তার যে বানান শব্দের, এই বর্তমান বানানের থেকে অনেক আলাদা। সেই জন্য পড়তেও অসুবিধা হবে, কারণ স্ক্রিপ্টটা, ইংলিশ যে স্ক্রিপ্ট আমরা দেখি অ্যাকচুয়ালি যেটা ল্যাটিন স্ক্রিপ্ট, সেই সময় স্ক্রিপ্টটাও একটু আলাদা ছিল, অ্যাংলো স্যাক্সনের ছোঁয়া ছিল সেখানে। সেই জন্য বানানগুলো একটু আলাদা আলাদা তোমরা লক্ষ্য করবে। আমরা একদম শুরু থেকে যদি বলি যে এই ম্যাকবেথ, এই যে ড্রামাটা, তার নামটা কী ছিল? এর নামটা ছিল দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। ট্র্যাজেডি বানান আমরা কি লিখি বর্তমানে? TRAGEDY, এটাই তো ট্র্যাজেডি লিখি আমরা। কিন্তু সেখানে তুমি যদি বানান দেখো তাহলে দেখতে পাবে DIE লেখা আছে। তাহলে এই বানানটা দেখে তোমার মনে হতে পারে যে স্পেলিং মিস্টেক আছে নাকি ট্র্যাজেডিতে। না, শেক্সপিয়ারের টাইমে এই বানানটাই চলতো। ওই জন্য বলেছি যে শেক্সপিয়ারিয়ান ইংলিশ আর আমাদের মডার্ন ইংলিশ একটু আলাদা। শেক্সপিয়ার যে ইংলিশটা লিখেছিলেন সেটা আর্লি মডার্ন ইংলিশ, আমরা যে ইংলিশটা পড়ছি, শুনছি, লিখছি, বলছি, সেই ইংলিশটা হচ্ছে লেটার মডার্ন ইংলিশ। সেই জন্য এখানে কিছু তফাৎ আছে। ওই জন্য এডিটাররা কী করেছেন, এডিট করে করে মডার্ন ইংলিশে নিয়ে এসছেন এগুলোকে। এই করতে গিয়ে অনেক সময় অনেক শব্দের ভেদ এসে গেছে। শেক্সপিয়ার যে শব্দ ইউজ করেছেন, আমরা বর্তমানে যে শব্দটা পড়ছি শেক্সপিয়ারের নামে, আসলে শেক্সপিয়ার সেই শব্দটা লেখেননি। এরকম অনেক কিছু ব্যাপার আছে, এগুলো পড়তে পড়তে আমি তোমাদের বলবো। স্টেজ ডাইরেকশানেও অনেক কিছু অ্যাড করেছেন এডিটাররা পরবর্তীকালে, যেগুলো অরিজিনালি শেক্সপিয়ারের না। ওকে, তো চলো, সেকেন্ড হচ্ছে সোর্স, অর্থাৎ শেক্সপিয়ার এই যে লিখেছেন ড্রামাটা, এটা উনি নিয়েছেন কোথা থেকে? এই যে ঘটনাগুলো, এই যে চরিত্রগুলো, ম্যাকবেথ, ডানকান, ব্যাঙ্কো, ম্যাকডাফ, লেনক্স, রস, এইসব ক্যারেক্টারগুলো কোথা থেকে নিয়েছেন? উনি পেলেন? উনি সব কি বানিয়েছেন? না। এই যে ফার্স্ট ফোলিও যেটা ছিল, এটার নাম কি ছিল কমপ্লিট? এটা ছিল ট্র্যাজেডিজ, কমেডিজ অ্যান্ড হিস্ট্রিজ অফ মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার। এটা ছিল কমপ্লিট নাম এই বইটার, যেটাকে ফার্স্ট ফোলিও বলছি আমরা। তো দেখতে পাচ্ছি যে 3 ধরনের ড্রামা শেক্সপিয়ার লিখেছেন। একটা হচ্ছে কমেডি, তোমরা সবাই জানো হোয়াট ইজ কমেডি। ট্র্যাজেডি সম্পর্কেও তোমাদের নলেজ আছে, আর হিস্ট্রি সম্পর্কেও তোমাদের নলেজ আছে, ঐতিহাসিক ড্রামা যেগুলো। ম্যাকবেথ কিন্তু ঐতিহাসিক ড্রামা না, এটা আগে খুব ভালো করে জেনে নাও। ম্যাকবেথকে আমরা হিস্ট্রিক্যাল ড্রামা বলতে পারি না। এটা হিস্ট্রি থেকে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পূর্ণরূপে হিস্ট্রি নয় এটা। এটা মানে রিয়েল হিস্ট্রি না। কারণ শেক্সপিয়ার কী করেছেন, অনেক কিছুকে উনি নিজের ভার্সান বানিয়ে ফেলেছেন অরিজিনাল হিস্ট্রিটাকে। এবার এটাকে আমি বিকৃত বলবো না, শব্দটা বলা উচিত নয়। লেখকরা বিকৃত করেন না, লেখকরা সৃষ্টি করেন। তাহলে যেটা হিস্ট্রি ছিল, অর্থাৎ যেটা আমি বলতে চাইছি তোমাদের, যে ম্যাকবেথ নামে একটি চরিত্র ইতিহাসে ছিল। 11শ শতাব্দীতে ইংল্যান্ডের রাজা ছিলেন ম্যাকবেথ, 17 বছর রাজত্ব করেছিলেন ম্যাকবেথ নামে একজন রাজা। ডানকান নামে একজন রাজা তার আগে ছিলেন, সেই ডানকানের পরে ম্যাকবেথ রাজা হন। ম্যালকম বলে একজন ছিলেন রাজা। তো এই চরিত্রগুলো ঐতিহাসিক চরিত্র, কিন্তু শেক্সপিয়ার যেভাবে এঁকেছেন বা ঘটনাগুলোকে যেভাবে ব্যাখ্যা করেছেন, ঘটনাগুলো একদমই সেরকম ঘটেনি, ইতিহাস নয় এটা। তাহলে উনি চরিত্রগুলোকে নিয়ে নিয়েছেন, কিছু কিছু ঘটনাও নিয়েছেন উনি, কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্সও নিয়েছেন, কিন্তু নিজের মতন করে নতুন রূপ দিয়েছেন, অর্থাৎ রিক্রিয়েট করেছেন। সেই জন্য এগুলোকে ভার্সান বলতে পারি, কিন্তু এগুলো হিস্ট্রি না, এগুলো রিক্রিয়েশন। ওকে, তো দেখো যে এর সোর্স কোথা থেকে, কোন কোন বই থেকে শেক্সপিয়ার নিয়েছেন ম্যাকবেথকে। প্রথম হচ্ছে যে বইটার নাম খুব ভালোভাবে তোমাদের মুখস্থ করে নিতে হবে, একদম এটা ঠোঁটস্থ করে নাও তোমরা সকলে, সেটা হচ্ছে ক্রনিকলস। অনেক বড় নাম আছে, ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। পুরোটা আমি বললাম না, শুধু ক্রনিকলস মনে রাখবে। ক্রনিকলস কার লেখা? হলিনসেড। হোয়াট ইজ ক্রনিকলস? ইংল্যান্ডের যে, ইংল্যান্ড শুধু নয়, সেই সময়কার ইউরোপের যে হিস্ট্রি রচনা করা হতো সেইগুলোকেই বলা হতো ক্রনিকলস। তো এটা হলিনসেড বলে একজন লিখেছেন 1577, দেখতে পাচ্ছ শেক্সপিয়ারের অনেক আগে। তো
এই 1577-এ ক্রনিকলস বলে এই যে বইটা, এই বইটাতে অরিজিনাল ম্যাকবেথের হিস্ট্রি পাওয়া যায়। ম্যাকবেথের হিস্ট্রি মানে সেখানে ইংল্যান্ডের হিস্ট্রি পুরো পাওয়া যায়, যে 17th সেঞ্চুরিতে বা 16th সেঞ্চুরিতে ইংল্যান্ডে রাজত্ব করতেন কারা, কি কি ঘটনা ঘটেছিল সেখানে, সেটা পাওয়া যাচ্ছে ক্রনিকলস থেকে। তো শেক্সপিয়ার ক্রনিকলস খুব ভালোভাবে পড়েছিলেন, সেখান থেকে তিনি ডানকান, ম্যাকবেথ, ম্যাকডাফ এই সমস্ত চরিত্রগুলোকে নিয়েছিলেন, কিন্তু এগুলোকে পরিবর্তন করে দেন উনি নিজেই। এরপরে আরও একটা বই শেক্সপিয়ার পড়েছিলেন 1500, এটা নেক্সট বই হচ্ছে দেখো হিস্ট্রি অফ স্কটল্যান্ড, এটা 1577 হবে না, এটা একটু চেঞ্জ করে নাও, এটা 1582, 1582। এই বইটা হচ্ছে হিস্ট্রি অফ স্কটল্যান্ড, বুচানান। ইনি স্কটল্যান্ডের হিস্ট্রি লিখেছিলেন। ম্যাকবেথ যে ড্রামাটা, এটা হচ্ছে স্কটল্যান্ড যে দেশটা রয়েছে তার হিস্ট্রি। বর্তমানে তোমরা জানো যে স্কটল্যান্ড, ইংল্যান্ড আর ওয়েলস এই তিনটে দেশকে একসাথে ইউকে বলা হয়, একটা দেশ ধরা হয়, ইউনাইটেড কিংডম বলা হয়। তো আমরা যদি আলাদা আলাদা দেখি, সেই সময়কার যখন রাজতন্ত্র চলতো 17th সেঞ্চুরিতে, তখন তিনটে আলাদা আলাদা দেশ, স্কটল্যান্ড একটা, ইংল্যান্ড একটা, আর ওয়েলস একটা। এর পাশাপাশি তোমরা জানো যে আয়ারল্যান্ডও রয়েছে, ওদিকে নরওয়ে রয়েছে, এদিকে নিচেই ফ্রান্স আছে, জার্মানি আছে। এগুলো আমি পরের ক্লাসে হিস্ট্রি যখন আমি স্টোরিটা বলবো তখন আমি তোমাদের এঁকে দেখাবো এগুলোকে। তো এখানে দেখো হিস্ট্রি অফ স্কটল্যান্ড, এই বইটা থেকেও শেক্সপিয়ার কিন্তু ম্যাকবেথের অনেক তথ্য নিয়েছেন। আর লাস্ট হচ্ছে দ্য ব্যালাড অফ ম্যাকডোবেথ। ব্যালাড হচ্ছে এক ধরনের ধরন লেখার, যেখানে হিস্ট্রি থাকে না, বা হিস্ট্রি থাকে তার সাথে সাথে অনেক লেজেন্ডারি কাহিনীও থাকে ব্যালাডের মধ্যে। 1596-এ এটা পাবলিশ হয়েছিল এই বইটা, দ্য ব্যালাড অফ ম্যাকডোবেথ। এখান থেকেও শেক্সপিয়ার নিয়েছিলেন অনেক কিছু। সালগুলো দেখি তোমরা বুঝতে পারছো যে শেক্সপিয়ারের আগে সব কিছুই। তো এই তিনটে হচ্ছে প্রধান সোর্স ম্যাকবেথ ড্রামা লেখার। শেক্সপিয়ার এই তিনটে বই থেকে নিয়েছেন। তার মধ্যে আবার এই ক্রনিকলস, হলিনসেড, বারবার তোমরা যখনই বই পড়বে ম্যাকবেথ সম্পর্কে হলিনসেড নামটা বারবার আসবে, কারণ এখান থেকেই সব থেকে বেশি ঐতিহাসিক যে এলিমেন্ট সেগুলো শেক্সপিয়ার নিয়ে নিজের মতন করে রূপ দিয়েছেন। নেক্সট চলে আসি আমরা এই 6 নম্বর পয়েন্টটা। দেখো এটা শেক্সপিয়ারের বলা হয় যে 4টে গ্রেট ট্র্যাজেডি আছে শেক্সপিয়ারে। তো এই 4টে গ্রেট ট্র্যাজেডিজের মধ্যে ম্যাকবেথ হচ্ছে অন্যতম। এই 4টে গ্রেট ট্র্যাজেডির নাম কি? হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার এবং ম্যাকবেথ। তো এই 4টেকে বলা হয় গ্রেট ট্র্যাজেডিজ অব উইলিয়াম শেক্সপিয়ার। এই পয়েন্টটা মাথায় রাখবে। সাথে সাথে যখন ট্র্যাজেডির কথা এলোই, আমি ছোট্ট করে একটু বলেও দিই এখানে, যে বলা তো যায় না কোথা থেকে প্রশ্ন দিলে। তো ট্র্যাজেডির 3টে পয়েন্ট থাকে একটা ট্র্যাজেডির, মানে 3টে বিষয় যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি বলতে পারবে যে এটা একটা ট্র্যাজেডি। সেটা কি? প্রথম যেটা, সেটাকে বলা হয় এক্সপোজিশন। ওকে, তোমরা চাইলে নোটও করতে পারো। এক্সপোজিশন বলা হয় প্রথম অংশটাকে। আচ্ছা, এটা কার টার্ম এগুলো? অ্যারিস্টটলে। অ্যারিস্টটল বলেছিলেন যে ট্র্যাজেডি হতে গেলে তার 3টে পার্ট থাকতে হবে, 3টে পয়েন্ট থাকতে হবে, একটা বিগিনিং, একটা মিডল আর একটা এন্ড। এই 3টেকেই বলা হয় এক্সপোজিশন। সেকেন্ড হচ্ছে কনফ্লিক্ট, আর থার্ড হচ্ছে রেজলিউশন। ওকে, তো অ্যারিস্টটলিয়ান টার্ম এগুলো, এক্সপোজিশন, কনফ্লিক্ট আর রেজলিউশন যদি থাকে তাহলেই আমরা বলতে পারবো যে এটা একটা ট্র্যাজেডি। তো আমরা যখন শুরু করব পড়তে তখন আমরা দেখতে পাবো যে কিভাবে এক্সপোজিশন আসছে। এক্সপোজিশন মানে আমরা ব্যাকগ্রাউন্ড যে তথ্য সেগুলো পাচ্ছি, মানে যা শুরুটা করছি, প্রবেশ করছি, আমরা জানতে পারছি যে সেই সময়ের সিচুয়েশানটা কী ছিল, যে সিচুয়েশানে এই ড্রামাটা তৈরি হয়েছে, প্লটটা কী, সেখানে প্রবেশ করছি আমরা। এটাই হচ্ছে এক্সপোজিশন। তারপরে কনফ্লিক্ট আসবে আর শেষে রেজলিউশন আসবে, মানে কনক্লুশন আসবে। তো এই ট্র্যাজেডির 3টে পার্ট, আর শেক্সপিয়ারের প্রধান গ্রেট ট্র্যাজেডিস 4টে। এটা তোমাদের বলে দেওয়া হলো। নেক্সট পরের পয়েন্টটা আমরা দেখবো। আশা করছি তোমরা স্ক্রিনশট নিতে থাকছো এবং লিখতেও থাকছো। তো ফ্রেন্ডস, এবারে পয়েন্ট নাম্বার 7, 7 নম্বর পয়েন্টে আমরা দেখছি যে টোটাল কটা অ্যাক্ট আছে এবং টোটাল কটা সিন রয়েছে ম্যাকবেথে। তো টোটাল অ্যাক্ট হচ্ছে 5। এটা ফুল লেন্থ ড্রামা। 5টা অ্যাক্ট রয়েছে এবং 29টা টোটাল সিন আছে। তোমরা জানো যে ড্রামাগুলো হয় এগুলো সিনে ভাগ থাকে, যে একটা দৃশ্য, একটা দৃশ্য হলো, তারপরে পর্দা পড়ে গেল, আবার একটা দৃশ্য হলো, আবার পর্দা পড়লো। তো এইভাবে টোটাল সিন রয়েছে 29টা। কোন অ্যাক্টে কত সিন আছে আমি লিখে দিয়েছি। দেখো, ফার্স্ট অ্যাক্টে 7টা সিন আছে, সেকেন্ড অ্যাক্টে 4টে। অ্যাক্ট নাম্বার 4 যেটা, এটা হচ্ছে সব থেকে ছোট, মাত্র 3টে দেখো এখানে সিন রয়েছে। আর সব থেকে বড় অ্যাক্ট হচ্ছে অ্যাক্ট নাম্বার 5, যেখানে 9টা রয়েছে। ওকে, তো অ্যাক্ট নাম্বার 4 3টে, অ্যাক্ট নাম্বার 5 হচ্ছে 9টা সিন রয়েছে। নেক্সট চলে আসি আমরা এখানে ক্যারেক্টার্স।
এটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা, যে ক্যারেক্টার কী কী রয়েছে। প্রথম হচ্ছে টোটাল ক্যারেক্টার যদি আমরা দেখি, এটা কারোর সঙ্গে কারোর মতের মিল নেই, কারণ হিসেবটা কে কীভাবে করছে ক্যারেক্টারের, বা কাকে ক্যারেক্টার ধরছে আর কাকে ক্যারেক্টার ধরছে না, তার উপরে নির্ভর করে। আমি এখানে যে সংখ্যাটা বলেছি এটা কেমব্রিজের যে ম্যাকবেথ এডিশন সেই অনুযায়ী বলেছি। সেখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে ক্যারেক্টারগুলোকে, একটা হচ্ছে স্পিকিং ক্যারেক্টার্স আর একটা সাইলেন্ট ক্যারেক্টার। স্পিকিং ক্যারেক্টার হচ্ছে সেই সমস্ত ক্যারেক্টার যারা অন্ততপক্ষে একবার হলেও একটা ওয়ার্ড অন্তত উচ্চারণ করেছে এই ড্রামাতে, তাদের বলা হয় স্পিকিং ক্যারেক্টার। এরকম ক্যারেক্টার 40টা রয়েছে, তবে এটা টোটাল 40 নয় কিন্তু, মানে 40 জন বলিনি আমি, 40টা ক্যারেক্টার রয়েছে। যেমন এই যে উইচ বলা হচ্ছে, উইচ তো 3 জন রয়েছে, 3টে উইচ রয়েছে, কিন্তু আমি এই উইচকে একটা সিঙ্গেল ক্যারেক্টার ধরছি, আসলে আছে 3 জন ব্যক্তি, তাহলে এটাকে 3 না ধরে আমি 1 ধরছি। এইভাবে ক্যাটেগরি ওয়াইজ করলে 40টা ক্যারেক্টার আমরা পাবো এখানে, যারা স্পিকিং অন্তত একবার অন্তত কথা বলেছে যারা। সেকেন্ড হচ্ছে সাইলেন্ট ক্যারেক্টার। কিছু এরকম ক্যারেক্টার আছে যাদের মুখে কোনো শব্দ নেই, কিন্তু এই ক্যারেক্টারগুলো আছে আমরা জানি, জাস্ট উল্লেখ করা হচ্ছে। যেমন ডানকানের অ্যাটেন্ডেন্ট। ডানকান যখন যাচ্ছিলেন ম্যাকবেথের ইনভারনেস যে ক্যাসেল, সেখানে অনেক সৈন্য সামন্ত নিয়ে গেছেন, সেই যে অ্যাটেন্ডেন্সগুলো যারা চাকর বাকর রয়েছে তার শুধু নামগুলো উল্লেখ করে দিচ্ছে যে অ্যাটেন্ডেন্স, কিন্তু কারা তারা, তাদের কোনো এখানে ভূমিকা নেই এই ড্রামাতে, সেই জন্য তাদের মুখে কোনো শব্দও নেই, কোনো শব্দ শেক্সপিয়ার দেননি তাদের, শুধু উল্লেখ মাত্র করেছেন। সেই জন্য এদের ক্যারেক্টার তো বলছি আমরা, কিন্তু এগুলো স্পিকিং ক্যারেক্টার নয়, এগুলো হচ্ছে সাইলেন্ট ক্যারেক্টার। এরকম 12টা ধরনের ক্যারেক্টার রয়েছে, 12 জন নয়। যেমন অ্যাটেন্ডেন্টস বলে দিল, মানে অনেক চাকর বাকর রয়েছে, সেইটাকে আমরা 1 ধরে নিচ্ছি, সেই হিসেবে 12। ওকে, এবার এই যে স্পিকিং ক্যারেক্টার, এটার আবার দুটো ভাগ আছে, এক হচ্ছে মেজর ক্যারেক্টার, একটা হচ্ছে মাইনর ক্যারেক্টার। মেজর ক্যারেক্টার সেগুলি যারা প্রধান ভূমিকা নিচ্ছে এই ড্রামাতে। যে ক্যারেক্টারগুলো, ক্যারেক্টার দুরকম হয় তোমরা জানো, একটা রাউন্ড ক্যারেক্টার হতে পারে আর একটা ফ্ল্যাট ক্যারেক্টার হতে পারে। রাউন্ড মানে ডাইনামিক ক্যারেক্টার, যেগুলো সময়ের সাথে সাথে প্রথম সিনে যখন তাকে আমরা দেখেছিলাম তার যে অবস্থা ছিল, মানসিক অবস্থা, সেটা শেষ সিনে যখন আমরা দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সেই ক্যারেক্টারগুলোকে আমরা বলি এগুলো রাউন্ড ক্যারেক্টার, ডাইনামিক ক্যারেক্টার। যেমন ম্যাকবেথ, যে ক্যারেক্টারের মধ্যে পরিবর্তন আসছে, তার মধ্যে তার মনের ভিতরে একটা টানাপোড়েন চলছে, সবসময় একটা যুদ্ধ চলছে, সে নিজেকে বদলাচ্ছে, সেইগুলো ক্যারেক্টারগুলো হচ্ছে তোমার ডাইনামিক ক্যারেক্টার, যেমন ম্যাকবেথ। তো মেজর ক্যারেক্টার 5টা রয়েছে টোটাল। ম্যাকবেথ আছে, লেডি ম্যাকবেথ, ডানকান আছে, ব্যাঙ্কো আছে, আর ম্যাকডাপ আছে। এই টোটাল 5টা হচ্ছে মেজর ক্যারেক্টার, আর বাকিগুলো মাইনার ক্যারেক্টার। এই মাইনার ক্যারেক্টার পড়ে কোনো লাভ নেই, এগুলো পড়বে না। মেজর ক্যারেক্টার সম্পর্কে প্রথমে আমি ক্যারেক্টার স্টাডি করাতে যাব না, এখানে তোমাদের এসে টাইপ কোনো প্রশ্ন আসবে না যে ম্যাকবেথের ক্যারেক্টার স্টাডি করো 20 নম্বরে, ম্যাকবেথের ক্যারেক্টার সম্পর্কে আমি বলে যাচ্ছি, এসব বলে কোনো লাভ নেই, এমসিকিউ। সেই জন্য আমাদের ক্যারেক্টারগুলো কীভাবে পড়বো আমরা, এগুলো এখানে ডিটেলস আলোচনা করবো না। পড়তে পড়তে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই চরিত্রটার মধ্যে কী কী গুণ রয়েছে। টোটাল 8। দেখো এই শেক্সপিয়ারের যারা ক্রিটিক, তারা শেক্সপিয়ারের একটা মূল বৈশিষ্ট্য রয়েছে, সেটা কি, শেক্সপিয়ারের যে ট্র্যাজেডিগুলো, একটা লাইন তারা বলেন যে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিস প্রসিডস ফ্রম ক্যারেক্টার। শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো ক্যারেক্টার থেকে বেরোয়, সিচুয়েশান থেকে বেরোয় না। মানে ক্যারেক্টারগুলোর মধ্যেই এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু করে ফেলে তারা, যে ডিডসগুলোর জন্য, এবার সেই ডিডসটা তারা ফ্রি উইল থেকে করেছে নাকি ফেট তাদের দিয়ে করাচ্ছে, ভাগ্য, তাহলে কার ভূমিকা সব থেকে বেশি, ফেট অর সিচুয়েশান অর দ্য ক্যারেক্টার ইটসেলফ, এই বিষয়টা নিশ্চিত নয়। কিন্তু ক্যারেক্টার থেকেই বেরিয়ে আসছে ট্র্যাজেডি, অর্থাৎ তাদের জীবনে যে দুর্ঘটনাগুলো আসছে, যে পরিণতি, করুণ পরিণতি তাদের জীবনে আসছে, যেমন ম্যাকবেথের জীবনে এসেছিল, এর জন্য দায়ীকে যদি আমরা বলি তাহলে শেক্সপিয়ার অ্যান্সার দেবেন ক্যারেক্টার, সিচুয়েশান। ক্যারেক্টার থেকেই বেরোচ্ছে ট্র্যাজেডি। সেই জন্য মেজর ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। 5টা মেজর ক্যারেক্টার আছে, আমরা পড়তে পড়তেই দেখবো তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো, নিজেরাই তারা কিন্তু এগুলোকে খুলে দেবে আস্তে আস্তে, যত পড়তে থাকবো তত ক্যারেক্টারিস্টিক্সগুলো খুলবে, তাদের বৈশিষ্ট্যগুলো। লাস্ট 9 নম্বর পয়েন্ট আছে, দেখো টোটাল 8 থেনস আর মেনশনস। হোয়াট ইজ থেন? থেন মানে হচ্ছে আমরা বাংলায় যাকে বলি জমিদার, সেটাই হচ্ছে থেন। সেই সময়কার যে স্কটল্যান্ডের, এই পুরো ঘটনাটাই ঘটছে স্কটল্যান্ডে, তাহলে স্কটল্যান্ডের যে সিচুয়েশানটা ছিল সেই সময়কার, স্কটল্যান্ড ধরো একটা দেশ, যেমন আজকের সঙ্গে যদি আমরা তুলনা করি ভালো বুঝতে পারবে, যেমন ভারত হচ্ছে একটা দেশ, তেমনই স্কটল্যান্ড একটা দেশ ছিল 17th সেঞ্চুরি বা 11th সেঞ্চুরি স্কটল্যান্ড, যে সময়কার ঐতিহাসিক ঘটনা এগুলো।
তো সেই 11th সেঞ্চুরির যে স্কটল্যান্ড সেটা ছোট ছোট প্রভিন্সে ভাগ করা ছিল, যেমন আজকে আমাদের ইন্ডিয়া 28টা ছোট ছোট ভাগে ভাগ আছে যাদের আমরা রাজ্য বলি। সেই রাজ্যের আবার এক একজন করে প্রধান রয়েছেন যাকে মুখ্যমন্ত্রী বলা হয়। তেমনই সেই সময়কার যে স্কটল্যান্ড ছিল এটা অনেক প্রভিন্সে ছিল, সেই এক একটা প্রভিন্সের যিনি হেড ছিলেন তাকে বলা হতো থেন। শেক্সপিয়ার কি করেছেন এখানে একটা মজার জিনিস উনি করেছেন, উনি অনেক সময় থেনের নামটা উল্লেখ করেছেন, অনেক সময় এমন নাম বলেছেন আসলে সেটা কোনো চরিত্র নয়, সেটা জায়গাটার নাম, কিন্তু শেক্সপিয়ার জায়গাটার নামটাই একটা ক্যারেক্টার দিয়ে বলে দিয়েছেন। মানে যেমন ধরো আমরা এখানে নিলাম তোমার রস, এই যে ক্যারেক্টারটা, ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি রস এটা একটা জায়গার নাম, এটা একটা প্রভিন্সের নাম, রস একটা স্থান। এইবার শেক্সপিয়ারের ড্রামাতে ম্যাকবেথে আমরা দেখব এটা একটা চরিত্র আর যে ওই অঞ্চলটা থেকে এসেছে। তাহলে অ্যাকচুয়ালি রস যে ক্যারেক্টারটা এ হচ্ছে থেন অফ রস আমরা বলতে পারি না, কিন্তু গ্লেমিস হচ্ছে একটা জায়গা। এই গ্লেমিস যে প্রভিন্সটা এর যে রাজা বা এর যে জমিদার, এর যে থেন, এর যে লর্ড, তার নাম উল্লেখ করা আছে, সে হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ স্বয়ং হচ্ছে কোন জায়গার জমিদার? গ্লেমিসের জমিদার। তাহলে তুমি যদি তোমাকে বলা হয় যে হু ইজ দ্য থেন অফ গ্লেমিস, তার মানে তুমি বলবে যে অ্যান্সারটা চাইছে ম্যাকবেথ আর গ্লেমিস হচ্ছে জায়গাটার নাম। কিন্তু যদি বলে হু ইজ দ্য থেন অফ রস, এই প্রশ্নটাই ভুল, কারণ শেক্সপিয়ার এখানে রস জায়গা সম্পর্কে বলেন, উনি একটা নাম বলেছেন। তাহলে আমরা বলবো থেন রস, থেন অফ রস নয়, রস হচ্ছে নাম, উনি হচ্ছেন থেন অর্থাৎ জমিদার রস, কিন্তু জমিদার গ্লেমিস নয়, গ্লেমিসের জমিদার কে? সে ম্যাকবেথ। এর আগে এনার পিতা ছিলেন, তার দেখতে পাবো আমরা যখন পড়াবো বলবো কে তিনি। তারপরে ম্যাকবেথ গ্লেমিস হয়েছিল, মানে গ্লেমিসের জমিদার হয়েছিল, সরি। এইভাবেই দেখো সেকেন্ড হচ্ছে লোকাবার, এটা একটা জায়গা। এই লোকাবার যে প্রভিন্সটা এর জমিদারকে, সে হচ্ছে ব্যাঙ্কো। ব্যাঙ্কো হচ্ছে থেন অফ লোকাবার। তাহলে যদি প্রশ্ন আসে হু ইজ থেন অফ গ্লেমিস, অ্যান্সার করে আসবে ম্যাকবেথ। হু ইজ থেন অফ লোকাবার, অ্যান্সার হবে ব্যাঙ্কো। তেমনইভাবে হু ইজ থেন অফ ফাইভ, ফাইভ হচ্ছে একটা জায়গা স্কটল্যান্ডের। তো এই ফাইভের যে জমিদার সে হচ্ছে ম্যাকডাফ। ওকে, ম্যাকডাফ হচ্ছেন ফাইভের জমিদার। এইবার তোমাকে কখনোই প্রশ্ন করবে না যে হু ইজ থেন অফ রস, তোমাকে বলতে পারে যে এই রস ক্যারেক্টারটা কে? একজন থেন, কোথাকার আমরা জানি না, কিন্তু হিস্ট্রিক্যালি যদি আমরা দেখি এই রস জায়গাটার থেন। ওকে, সেই একইভাবে হচ্ছে অ্যাঙ্গাস, এটা ম্যাকবেথে একটা চরিত্র, এও থেন, রস থেন, অ্যাঙ্গাস থেন, মেন্টিস থেন, এগুলো আসলে ঐতিহাসিকভাবে যদি আমরা এই হলিনসেডের ক্রনিক্যালস দেখি সেখানে এগুলো জায়গা এক একটা, আর এখানে শেক্সপিয়ার নাম হিসেবে এগুলোকে চরিত্র হিসেবে করে দিয়েছে। তেমনই কডর একটা জায়গা, এই কডরের যে থেন এটা খুব ইম্পর্টেন্ট, শেক্সপিয়ারের প্লেতে একটা বড় ভূমিকা নেবে। সেকেন্ড সিন যেটা অ্যাক্ট ওয়ানের, সেখানেই আমরা পরিচয় পেয়ে যাব এই কডরের যে থেন, তার নাম শেক্সপিয়ার বলেননি, নামটা উল্লেখ করেননি শেক্সপিয়ার, শুধু বলে দিয়েছেন থেন অফ কডর। এবার তুমি ঐতিহাসিকভাবে যদি দেখো এনার নাম পাবে না, থেন অফ কডর। ম্যাকডোনাল্ড বলে একটা চরিত্র পাবো, কিন্তু তিনি আলাদা একটা ব্যক্তিত্ব, আর থেন অফ কডর আলাদা একটা ব্যক্তিত্ব। অনেক পাঠক কী করে দেখি এটা ভুল করে ফেলে যে ম্যাকডোনাল্ডই হচ্ছে থেন অফ কডর ভাবে, না, ম্যাকডোনাল্ড আলাদা চরিত্র, থেন অফ কডর আলাদা চরিত্র। থেন অফ কডর যে, সে হচ্ছে তার নামের উল্লেখ নেই, কিন্তু ম্যাকডোনাল্ড একজন রেবেল ছিলেন, তিনি আবার কোথাকার থেন ছিলেন তার উল্লেখ নেই, শুধু রেবেল বলে উল্লেখ আছে। আর লাস্ট হচ্ছে কেথনেস, ইনি একজন থেন। তাহলে এই টোটাল 8 জন থেনের উল্লেখ আছে, যাদের মধ্যে কয়েকজনের নাম বলা আছে, কয়েকজনের নাম বলা নেই। তো এই 9টা পয়েন্ট হয়ে গেল। লাস্ট পয়েন্ট আমরা শেষ করব নাম্বার 10, পয়েন্ট নাম্বার 10, যেটা মিটার নিয়ে আমি তোমাদের আলোচনা করবো এখানে, ম্যাকবেথের মিটার। চলো দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, লাস্ট পয়েন্ট আমরা দেখব যে ম্যাকবেথের কি মিটার এবং স্টাইল ব্যবহার করা হয়েছে। তোমরা বলবে দাদা কবিতাতে তো মিটার হয়, প্রোজোডি যেটাকে আমরা বলি, এটা কি ড্রামাতেও হয়? অবশ্যই। শেক্সপিয়ার যে ড্রামা, শেক্সপিয়ার ড্রামাটার বেশিরভাগটাই রচনা করেছেন ব্ল্যাঙ্ক ভার্সে। তো এই যে ব্ল্যাঙ্ক ভার্সের রচনা, শেক্সপিয়ারের যে লাইফ স্প্যান কমপ্লিট, কিসের লাইফ স্প্যান বলছি আমরা, ওনার যে লেখনী জীবনের যে সময়কাল, সেটাকে আমরা 4টে পিরিয়ডে ভাগ করতে পারি। মানে ক্রিটিকরা ভাগ করেন যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আর ফোর্থ স্টেজ। ম্যাকবেথ হচ্ছে শেক্সপিয়ারের লেখনী জীবনের থার্ড স্টেজের রচনা। ম্যাকবেথ যত ফার্স্ট স্টেজ থেকে ফোর্থ স্টেজের দিকে শেক্সপিয়ার গেছেন, ধীরে ধীরে তার লেখনী দক্ষতা আরও বেড়েছে, অনেক উনি স্কিলফুলি রচনা করেছেন। আর যত উনি সামনের দিকে এগিয়ে গেছেন, শেষের দিকের ড্রামাগুলো যখন তোমরা দেখবে সেখানে কবিতা কম, প্রোজ বেশি। প্রথম দিকের ড্রামা যখন দেখবে প্রোজ কম, কবিতা বেশি। তাহলে এই যে ম্যাকবেথ, এখানে তোমরা দুটো জিনিসই পাবে, এখানে প্রোজও পাবে, আবার এখানে পোয়েট্রিও পাবে। যখন তোমরা পোয়েট্রি পাবে সেখানে দেখবে ব্ল্যাঙ্ক ভার্সও আছে, কিছু কিছু জায়গায় আবার ট্রকেইক
টেট্রামিটারও রয়েছে। ব্ল্যাঙ্ক ভার্স কি তোমরা জানো আশা করছি, না জানলে অবশ্যই নোট করবে। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে আসলে আয়াম্বিক পেন্টামিটার, এটা অন্য কিছু না, এটা আয়াম্বিক পেন্টামিটার। আর যেটা আরেকটা আছে আমি বললাম ট্রকেইক টেট্রামিটার। এবারে এগুলো কি, এগুলো প্রোজোডিতে আমরা আলোচনা করেছি, আগে কয়েকটা ভিডিও আমি দিয়েছি, সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে, সেখানে ডিটেলসে আমি আলোচনা করেছি এগুলো নিয়ে, যে আয়াম্বিক কী জিনিস, ট্রকেইক কী, ড্যাকটাইলিক কী, পিরিক কী, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা আছে। ছোট্ট করে জাস্ট আমি বলে দিই তোমাদের যে আয়াম্বিক পেন্টামিটার, প্রথমে দেখো মিটার মানে হচ্ছে এখানে কতগুলো ফুট আছে একটা লাইনে। সব সময় আমাদের এই যে স্ক্যানসানটা করি আমরা, সেটা একটা লাইন থেকে করি। যেমন ধরো এই একটা লাইন, ইজ দিস এ ড্যাগার হুইচ আই সি বিফোর মি, এটা হচ্ছে অ্যাক্ট 2 সিন 1-এর 33 নম্বর লাইন। তোমাদের কাছে টেক্সট বই থাকলে তোমরা খুলে দেখে নেবে। এই যে লাইনটা আছে, এবার যদি প্রশ্ন করা হয় যে এই লাইনটাতে কি মিটার ব্যবহার করা হচ্ছে, প্রথমে বুঝবো কী করে যে আদৌ মিটার ব্যবহার করা হয়েছে? পরপর দুটো লাইন দেখবে তোমরা, সেখানে দেখবে রাইম হচ্ছে, অর্থাৎ শেষের যে ওয়ার্ডটা তার সঙ্গে পরের ওয়ার্ডটা মিলে যাচ্ছে, রাইম হয়ে যাচ্ছে। এখান থেকেও তোমরা বুঝতে পারবে যে এটা পোয়েট্রি, এখানে একটা মিটার আছে, এটা প্রোজ নয়, এটা কোনো প্যাসেজ নয়, একটা গদ্য নয়, এটা পদ্য। তাহলে দেখো এইবার যদি আমরা এটাকে স্ক্যানসান করি, যে কি করে বুঝবো যে এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে, কি করে বুঝবো? তাহলে ব্ল্যাঙ্ক ভার্স মানে প্রথমে বললাম এটা পেন্টামিটার হবে, পেন্টা মানে 5, মিটার মানে বললাম ফুট, তাহলে 5টা ফুট থাকবে, ফুট নাম্বার 1, ফুট নাম্বার 2, 3, 4, 5, তো 5টা টোটাল ফুট থাকবে। এবারে প্রত্যেকটা ফুটে হয় একটা করে সিলেবেল থাকবে, হয় দুটো করে, হয় তিনটের বেশি সিলেবেল কোনো দিন হতে পারে না, আর একটা কম সিলেবেল কোনো দিন হতে পারে না। এবং একটা সিলেবেল যদি হয় সেটা সবসময় ট্রেসড হতে হবে, আনট্রেসড হলে হবে না সেটাকে সিলেবেল ধরা। তাহলে ফ্রেন্ডস এবার পেন্টামিটার যেহেতু, তাহলে 5টা ফুট আছে। আর ব্ল্যাঙ্ক ভার্স হতে গেলে এটাকে যেহেতু আয়াম্বিক, এটা আয়াম্বিক মানে দুটো করে সিলেবেল আছে, সিলেবেল 1, সিলেবেল 2, সিলেবেল 3, সিলেবেল 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ টোটাল 10টা সিলেবেল থাকবে এখানে। তাহলে একটা লাইনে 10টা সিলেবেল থাকবে এবং 5টা ফুট থাকবে, তাহলে 10/5 করলে 2, তার মানে দুটো করে সিলেবেল নিয়ে একটা করে ফুট হবে। এটাকে বাইসিলেবিক বা ডাইসিলেবিক ফুট বলা হয়, দুটো করে সিলেবেল আছে। এইবার যদি এটা আয়াম্বিক হয়, এবার আয়াম্বিক মানে কি, আয়াম বাস থেকে এসছে, অর্থাৎ প্রথমেরটা আনট্রেসড হবে, মানে এখানে স্ট্রেস পড়বে না, আর দ্বিতীয়টাতে স্ট্রেস পড়বে। আনট্রেস ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস ট্রেস, আনট্রেস ট্রেস, এইভাবে চলবে। মানে প্রথমেরটাই জোর পড়ছে না, তারপরেরটাই জোর পড়ছে, প্রথমেরটাই জোর পড়ছে না, তারপরেরটাই জোর পড়ছে, এইভাবে যদি চলে তখন আমরা বলবো এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। এবারে তোমরা দেখবে যে সব সময় অ্যাকিউরেটলি ব্ল্যাঙ্ক ভার্স শেক্সপিয়ার ইউজ করেননি, উনি ভ্যারিয়েশান নিয়ে এসছেন ব্ল্যাঙ্ক ভার্সে। মানে একইভাবে যদি ব্ল্যাঙ্ক ভার্সে উনি লিখে যান যে 10টা করে সিলেবেল আর আনট্রেস ট্রেস এইভাবে চলছে, তাহলে একটা মোনোটোনাস জিনিস তৈরি হয়ে যাবে, একটা মোনোটনি চলে আসবে। সেই জন্য উনি কী করেছেন যে তোমার স্বাদ বদলের জন্য কখনো 11টা সিলেবেল দিয়ে দিয়েছেন, আর শেষের সিলেবেলটাকে উনি আনট্রেসড রেখেছেন। এই যে বিষয়টা, এইটাকে আবার বলা হয় ডাবল এন্ডিং। যদি প্রশ্ন আসে ডাবল এন্ডিং জিনিসটা কি, ডাবল এন্ডিং মানে হচ্ছে, মনে রাখবে ব্ল্যাঙ্ক ভার্সে শেষে একটা আনট্রেস সিলেবেল শেক্সপিয়ার রেখেছেন কিছু কিছু জায়গায়, এইটাকে বলা হয় ডাবল এন্ডিং। তাহলে এই লাইনটা যদি আমরা স্ক্যানসান করি, দেখো ইজ দিস এ ড্যাগার, ইজ দিস এ ড্যাগার, তাহলে দেখো ইজ দিস, এই একটা এ ড্যাগার, এ ড্যাগার হুইচ আই সি বিফোর, আর মি একা পড়ে রইল। তাহলে দেখো এইখানে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, বিফোর দুটো সিলেবেল, তাহলে 10টা সিলেবেল এখানেই হয়ে গেল, এক্সট্রা একটা সিলেবেল আছে তো 11, মি। তাহলে ইজ, এইটাতে স্ট্রেস পড়লো না, জোর পড়লো না, ইজ দিস, এই দিসে গিয়ে জোর পড়ছে, তাহলে এইটা স্ট্রেস হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা চলবে, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেস স্ট্রেস, আনট্রেসড। তাহলে এইটা তো অবশ্যই ব্ল্যাঙ্ক ভার্স, কিন্তু একটা ভ্যারিয়েশন আছে, একটা এক্সট্রা সিলেবেল আছে। তাহলে দেখতে পাচ্ছ যে শেক্সপিয়ার কিন্তু ম্যাকবেথে ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করেছেন, কিন্তু সব জায়গায় নয়, বেশিরভাগ উনি প্রোজ ব্যবহার করেছেন, কারণ এটা 3rd স্টেজে লেখা ম্যাকবেথ। শেক্সপিয়ার অনেক স্কিলফুল হয়ে গেছেন ওনার ব্ল্যাঙ্ক ভার্স ইউজের দিক থেকে। যত উনি শেষের দিকে গেছেন, শেষের দিকের যে ওনার প্লেগুলো, ড্রামাগুলো, সেখানে উনি আর কবিতা ব্যবহার করতে চাননি, উনি বিরক্ত হয়ে গেছেন কবিতা ব্যবহার করে, উনি প্রোজই লিখে গেছেন শেষে। তো ম্যাকবেথে আমরা দেখতে পাবো প্রচুর মাত্রায় প্রোজ আছে, এবং কেমন প্রোজ আছে এখানে দেখবো আমরা, নমিক প্রোজ রয়েছে, নমিক প্যাসেজ রয়েছে। নমিক, GNOMIC, এটার মানে হচ্ছে পুরো দুধ মেরে ক্ষীর করে দিয়েছেন উনি।
এমন জিনিস কিছু দিয়েছেন যেটাকে একটা প্রোজ তুমি পড়লে, একটা কোনো কবিতা নয়, এটা একটা প্রোজ, একটা প্যাসেজ, কিন্তু সেটার ব্যাখ্যা করতে আমাদের অনেক সময় লাগে। এরকম নমিক প্যাসেজ উনি ব্যবহার করেছেন। তো প্রথম দেখো, ফার্স্ট হচ্ছে উনি প্রোজ ব্যবহার করেছেন। যেখানে যেখানে উনি কবিতা ব্যবহার করেছেন সেখানে দুটো মিটার উনি ব্যবহার করেছেন, দুটো রিদম, এক হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স আর এক হচ্ছে ট্রকেইক টেট্রামিটার। টেট্রামিটার মানে দেখতে পাচ্ছ 4টে ফুট থাকবে, টেট্রা মানে 4, তাহলে 1 2 3 4। এবারে যেহেতু এটা ট্রকেইক তাহলে দুটো করে সিলেবেল থাকবে, সিলেবেল 1 2 1 2 1 2 1 2 হলো। তার মানে দেখতে পাচ্ছ তোমরা টোটাল 8টা সিলেবেল থাকবে। এবারে ঠিক আয়াম্বিকের উল্টো হচ্ছে ট্রকেইক, মানে ট্রকেইক হলে প্রথমটাতেই স্ট্রেস পড়ে যাবে, তারপরেরটা আনট্রেসড হবে, ট্রেসড আনট্রেসড, ট্রেস আনট্রেসড, ট্রেস আনট্রেসড, ট্রেস আনট্রেস। এইটা হচ্ছে ট্রকেইক। তোমরা চলে এসো একদম ম্যাকবেথের প্রথমেই চলে এসো, একদম ফার্স্ট অ্যাক্টের ফার্স্ট সিনের একদম প্রথম লাইনই তোমরা নাও। চলো নেওয়া যাক, প্রথম লাইনটাই দেখো ট্রকেইক পেয়ে যাবে তোমরা। প্রথমেই স্ট্রেস পড়বে লাইনের, দেখো প্রথমেই দেখো ফার্স্ট লাইনটা আছে ফার্স্ট উইচের যেটা প্রথম লাইন, হোয়েন স্যাল উই 3 মিট এগেন। হোয়েন স্যাল, স্যালে পড়ছে না, কোথায় পড়ছে? হোয়েনে জোর পড়ছে, তাহলে একদম ফার্স্ট সিলেবেলটাই জোর পড়ছে, তার মানে এটা ট্রকেইক। আর তোমরা গুণে দেখবে হিসেব করে 8টা আছে এখানে সিলেবেল। তবে এখানেও দেখতে পাবে শেক্সপিয়ার ভ্যারিয়েশন এনেছেন, কখনো কখনো একটা সিলেবেল কম পাবে, কখনো কখনো একটা সিলেবেল বেশি পাবে। প্রথম লাইনটাই বেশি পাবে একটা, তারপরেরটাই কম পেয়ে যাবে একটা, তারপরেরটাই 8টাই পাবে। প্রথমেরটা দেখবে 7টা বা 9টা, একটা কম বা একটা বেশি, তারপরেরটাই দেখবে 8টাই আছে। তাহলে যেখানে যেখানে দেখবে উইচদের স্পিচগুলো রয়েছে, অর্থাৎ ডাইনিদের স্পিচ যেখানে রয়েছে, যে সিনগুলোতে উইচের স্পিচ হোক, সেটা কোনো অ্যাপারিশনের স্পিচ হোক, কোনো একটা অকাল্ট সিচুয়েশান তৈরি হয়েছে, কোনো অলৌকিক একটা ইরি একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, আনন্যাচারাল কিছু একটা, সেই জায়গাতেই শেক্সপিয়ার কায়দা করে ব্ল্যাঙ্ক ভার্স থেকে উনি চলে গেছেন ট্রকেইক টেট্রামিটারে, মিটার চেঞ্জ করেছেন। দেখো তাহলে যে কটা উইচের স্পিচ তোমরা পাবে দেখবে সব ট্রকেইক টেট্রামিটার লেখা আছে, প্রথমেই স্ট্রেস পড়ছে। নেক্সট হচ্ছে এনজামমেন্ট, প্রচুর মাত্রায় শেক্সপিয়ার ব্যবহার করেছেন এনজামমেন্ট, যাকে রান অন লাইন বলা হয় বা ওভারফ্লো লাইন বলা হয়। এটা কি জিনিস? একটা লাইন চলছে, সেইখানে গোটা স্পিচটা শেষ হলো না, পরের লাইনে গিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ লাইনটা শেষ হয়ে গেল কিন্তু যে কথাটা তুমি বলছিলে সেই সেন্টেন্সটা শেষ হয়নি, তার পরের লাইনে গিয়ে শেষ হচ্ছে। এটা প্রচুর মাত্রায় দেখতে পাবে যখন পড়াবো। লাস্ট হচ্ছে স্পিচ এন্ডিং, এটাও একটা বিশেষত্ব শেক্সপিয়ারের, উনি ব্যবহার করেছেন। স্পিচ এন্ডিং জিনিসটা কি? স্পিচ এন্ডিং মানে হচ্ছে একটা দুটো সেন্টেন্স আছে, প্রথম সেন্টেন্স একটা, মানে লাইন বলা বেটার, এখানে লাইন হচ্ছে একটা, সেই লাইনের দুটো ভাগ হয়ে যাবে। প্রথম অংশটা যে ক্যারেক্টারটা বলছিল সে বলে শেষ করে দিল, পরের ক্যারেক্টারের কথার কিছুটা অংশ বা পুরোটা ওই লাইনের মধ্যেই চলে আসবে, অর্থাৎ দুজন ব্যক্তির কথা একটা লাইনে, এইটাকে বলা হয় স্পিচ এন্ডিং। এর একটা খুব সুন্দর এক্সাম্পল একদম ফার্স্ট সিনটাতেই দেখো, যদি টেক্সট বুক থাকে তোমাদের দেখে নাও। প্রথম সিনটার দেখো একদম 6 নম্বর লাইন, আমি এখানে লিখেছি দেখো অ্যাক্ট 1 সিন 1 লাইন 6। এইবার তোমরা যদি বই খোলো দেখবে অনেকের কনফিউশন আছে যে প্রথম অ্যাক্টের প্রথম সিনে 12টা লাইন আছে, সমস্ত ক্রিটিকরা এটাই বলেছেন যে এখানে 12টা লাইন আছে। তোমরা যে বই থেকেই পড়বে দেখবে 12টা লাইন দেখাচ্ছে, কিন্তু একটু ভালো করে যদি তুমি গুণে দেখো দেখবে 13টা লাইন আছে। এবার কেসটা কি হচ্ছে, এবার লাইন যখন শুরু হয় তোমরা জানো যে বড় হাতের দিয়ে শুরু করে, এইখানে আমি হোয়ার ইজ দ্য প্লেস আপন দ্য হিথ এটা একটা গোটা লাইন লিখেছি, কিন্তু এইখানে ডব্লুটা বড় হাতের দিয়েছে, আবার ইউটাকে বড় হাতের লিখেছি। কেন বড় হাতের লিখেছি আমি? কারণ এইখানে এটাকে একটা লাইনকে দুটো লাইন করা হয়েছে, অরিজিনাল যে ম্যানাস্ক্রিপ্ট সেখানে একটাই লাইন, শেক্সপিয়ার এটাকে একটা লাইন করেছে। এখানে পরবর্তীকালে এডিটাররা বোঝার সুবিধার জন্য এটাকে দুটো লাইন করেছে। কেন দুটো লাইন করেছে? কারণ এই যে অংশটা দেখো হোয়ার ইজ দ্য প্লেস, এই সেন্টেন্সটা প্রথম উইচ বলছে, ফার্স্ট উইচ, আর এর অ্যান্সারটা দিচ্ছে সেকেন্ড উইচ আপন দ্য হিথ, এইটা সেকেন্ড উইচ দিচ্ছে। এবার যেহেতু দুটো চরিত্র আলাদা আলাদাভাবে কথা বলছে সেই জন্য দুটো লাইন করে দিয়েছে এখানে বইয়েতে, সেই জন্য 13টা লাইন দেখাচ্ছে, আসলে এটা 12টা লাইন। তো এই আসলে এটা একটা লাইনের মধ্যেই শেক্সপিয়ার দুজনের স্পিচ দিয়ে দিয়েছেন, এইটাকে বলা হয় স্পিচ এন্ডিং। আশা করছি বোঝাতে পেরেছি জিনিসটা কি। তো এইরকম অনেক এক্সাম্পল আমরা ম্যাকবেথ থেকে দেখতে পাবো। সোজা কথায় যদি আমরা বলি, এক কথায় শেক্সপিয়ারের ম্যাকবেথে দু রকমের আমরা জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে প্রোজ, একটা হচ্ছে পোয়েট্রি। পোয়েট্রি যেখানে যেখানে দেখতে পাবো সেখানে দুটো জিনিস আমরা দেখতে পাবো, এক হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, সেটাও ভ্যারিয়েশন সমেত, আর দুই হচ্ছে ট্রকেইক টেট্রামিটার, সেটাও ভ্যারিয়েশন সমেত। এই হচ্ছে আমাদের কমপ্লিট মিটার এবং স্টাইল সম্পর্কে আমি তোমাদের বলে দিলাম। অনেক কিছু ব্যাখ্যা করা যায়, শেক্সপিয়ার বলে কথা, অনেক কিছু বিষয় রয়েছে শেক্সপিয়ারের মধ্যে, তো আরও অনেক কিছু বলতে পারি আমি, কিন্তু আর এগুলো লাগবে না তোমাদের। যতটুকু প্রয়োজন আমাদের এই 10টা পয়েন্ট ব্যাকগ্রাউন্ডে
ইনফরমেশানে পরীক্ষার জন্য যথেষ্ট। এর পরের দিন আমি তোমাদের স্টোরিটা বলবো ক্লাস নাম্বার 2-তে, আর তারপরে ক্লাস নাম্বার 3-তে আমরা স্টার্ট করে দেবো পড়া, একদম লাইন বাই লাইন পড়বো, ব্যাখ্যা করবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডস, ভালো লাগলে এটা, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো তোমরা। আর কিপ স্মাইলিং, স্টে ব্লেসড, দেখা হচ্ছে পরের ভিডিও।